এখন আমি যদি মনে করি যে এনায়েতুল্লাহ আব্বাসী এই যে সমস্ত হিন্দু আপনার গরুর মূত্র খায়, এই ধরনের নোংরা কথাবার্তা বলার কারণে আমি যদি এখন সরকারের কাছে এটা আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে আজকে তিনি বলেছেন সমস্ত মুক্তিযোদ্ধারা নাকি জঙ্গি ছিলেন তার বিবেচনাতে, এইটা যদি এখন তার নামে যদি আপনি একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারা 21 যদি একটা মামলা হয় আমাদের জাতীয় চেতনার বিরুদ্ধে বলবার কারণে, তাহলে কি এটা সমস্ত হুজুরদের উপরে আপনার অত্যাচার বা অ্যাটাক হয়েছে বলে ধরে নেওয়া হবে? এটা তো ভয়ঙ্কর একটা আজকে প্রোগ্রামে তিনি দেখিয়ে দিলেন যে এই হুজুররা কি ধরনের বক্তব্য দেয় যে মুক্তিযোদ্ধারা হচ্ছে জঙ্গি। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা ইসলামিক স্কলার বলে বলা হয় সকলেই না, অসংখ্য চমৎকার অসংখ্য গুণী ইসলামিক স্কলার রয়েছে যাদেরকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, যাদের বক্তব্য একবার শুনলে 10 বার শুনতে ইচ্ছা করে, এবং চমৎকার ব্যক্তিত্বরা আছে। তাদেরকে ব্যতি রেখে এই ধরনের ধর্ম ব্যবসায়ী যারা আছে, যারা হেলিকপ্টারে না দিলে ওয়াজে যায় না, একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে যায় না, বা টাকা দিলেই কথা বলে, বা টাকা অনুযায়ী তাদের ধর্ম সেল করে, এই ধর্ম ব্যবসায়ীগুলোই আসলে বাংলাদেশের নষ্টের গোড়া। যেহেতু তাদের একটা বড় ধরনের ফ্যান ফলোয়ার্স রয়েছে, সেটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক না কেন, এই লোকগুলো আসলে ডিরেইলড হয়, এই লোকগুলো আসলে মিসলেড করে তারা, এবং এই লোকগুলোর ব্যাপারে যেই সতর্ক বাণী এই লিস্ট প্রদান করার মধ্য দিয়ে, আমি বলছি না 116 জন, বলছি যে যে পার্টিকুলার 35 জনের ব্যাপারে বলা হয়েছে, আমার মনে হয় দুদক সেটার ব্যবস্থা নিতে পারে এবং সেখানে কোনো ধরনের অন্যায় হয়েছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। সে তার বক্তব্য বলেছে, আমার কিছু বক্তব্য রেফারেন্স টেনেছে এবং বলেছে আমি মিথ্যাবাদী। প্রথমেই সে স্পর্শকাতর একটি জায়গাতে আঘাত করেছে, এটাই তাদের চালান, আমরা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছি। সে কতটুক মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আমি জানি না, আমি ভেসে আসি নাই পাকিস্তান থেকে, ভারত থেকে, বাই বোন আমি বাংলাদেশি। এবং নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের সময় আমার দাদা হুজুর আব্বা হুজুরের যে কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তার সাক্ষী দেবার মতো কয়েক হাজার লোক এখনো নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ, পাঠানটুলিতে বেঁচে আছে। আমার দাদা হুজুর আব্বা হুজুরের কারণে পাক বাহিনী পাঠানটুলি এরিয়াতে ঢুকতে পারেনি, একটি ঘরে আগুন লাগাতে পারেনি, কাউকে হত্যা করতে পারেনি। আমি যদিও দাবি করি না, তবে বলতে পারি আমি মুক্তিযোদ্ধাদের সন্তান, ফ্যাক মুক্তিযোদ্ধা নয়, রিয়েল মুক্তিযোদ্ধাদের সন্তান। জঙ্গি শব্দের ব্যাখ্যা আমি দিয়েছি। নিজুম মজুমদারের আবিধানিক জ্ঞান কতটুকু আছে আমি জানি না, তাকে বলবো আমি অভিধানগুলো ভালো করে পড়তে। আমি জঙ্গি বিমানের উদাহরণ দিয়েছি, তারপরে যোদ্ধাদের কথা বুঝাতে যে বলেছি জঙ্গি। সেটা একটা বিষয়, সে বিষয়টি বুঝার জন্য কিছু প্রজ্ঞার প্রয়োজন হয়। আমি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করিনি, মুক্তিযুদ্ধের অপমান করিনি। তারপর সে বলেছে আমি যে এখানে আমাদের বিষয়টাই শ্বেতপত্রে কি কি আছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের ওলামায়ে কেরামকে যে ইস্যুতে বিশেষ করে 116 জনকে টার্গেট করা হয়েছে, তার প্রথমটাই ছিল দুর্নীতি। সেখানে উল্লেখ করেছে যে তদন্তে আমরা ধর্মান্ধ গোষ্ঠীর দুর্নীতির প্রমাণ পেয়েছি। তো দুর্নীতির সংজ্ঞা আমাকে দিতেই হবে। দুর্নীতির সংজ্ঞায়িত যদি নাই হই আমি, আমাকে দুর্নীতিবাজ বলাটাই বড় মিথ্যাবাদী। সেজন্য সে নিজে, ব্যারিস্টার নিজুম, মিথ্যাবাদীদের পক্ষ নিয়ে সে নিজে একটা বড় মিথ্যাবাদী হিসেবে তাকে প্রমাণিত করেছে। সে বলেছে আমি অথেন্টিক সোর্স থেকে দুর্নীতির সংজ্ঞা দেইনি। তার পড়াশোনার বহর কতটুকু আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটি সংজ্ঞা আমি অক্সফোর্ডের অথেন্টিক সোর্স থেকে তুলে ধরেছি। সময় স্বল্পতার কারণে কথাগুলোকে আমি লম্বা করিনি, সবগুলো রেফারেন্স দেইনি। তারপর অবাক্ষের বিষয়, সে ব্যারিস্টার হয়ে গেছে, কিন্তু ড্যানিয়েল কফম্যান সম্পর্কে তার ধারণা নেই। সে জানতে চেয়েছে, আমি তার উদ্ধৃতি দিয়েছি। এরিস্টটল বলেছে সমাজবিজ্ঞানের বই পড়ুক সে। ড্যানিয়েল কফম্যানকে, তাকে আমি পরিচয় দিচ্ছি। Daniel Kaufman is the President Emeritus of the Natural Resource Governance Institute, NRGI. He was also a senior manager and lead economist at the World Bank, writing and working on many countries around the world, and was a visiting scholar at Harvard University. He has also served in other boards and council in the past, including at the World Economic Forum. পৃথিবীর শ্রেষ্ঠ একজন অর্থনীতির অধ্যাপক, একজন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল কফম্যান। তাকে উনি চিনে না, এই না চিনাটা তার জ্ঞানের দৈন্যতা, এটা আমার নয়। তারপরে আসুন, সে কত বড় মিথ্যাবাদী সে আমার একটা বক্তব্য তুলে ধরেছে। সেই বক্তব্যে সে বলেছে যে দাড়ি টুপির কথা, তারা খুব দ্রুত মিথ্যা কথা বলতে পারে এরা,
যারা আলেমদেরকে সবসময় কটাক্ষ করে থাকে, ইসলামপন্থীদেরকে কটাক্ষ করে থাকে। তার প্রমাণ হচ্ছে যে তাকে আমি চ্যালেঞ্জ করছি, সাইফুর আপনি তাকে আরেকটা এপিসোডে আনেন, 91-92 সালের পোস্টার আমি দেখাবো, ঘাতক দালাল নির্মূল কমিটি কুকুরের ছবির মাথায় টুপি দিয়েছে, রাজাকারদের ফাঁসি চাই, সেটা তারা প্রকাশ করেছে, এটার পোস্টার আমি দেখাবো। জাহানারা ইমাম টুপি 2 মিনিটে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে, সেই বক্তব্যের পত্রিকার কাটিং আমি তাকে দেখাবো। বাট এটা দেখানোর জায়গা না, এটা বক্তব্য আমি দিয়েছি, চ্যালেঞ্জে আসলে আমি তাকে দেখাবো। বাট সে যে বলেছে, আমি বলেছি সকল হিন্দুরা মূত্র খায়, বিবেক সম্পন্ন মানুষ মিথ্যা বলার ক্ষেত্রে এতটা সীমালঙ্ঘন কোথায় পেয়েছে সে আমার বক্তব্য? আমি বলেছিলাম করোনাকালীন সময়ে ভারতে গোমূত্র বিক্রি হয়েছে 500 টাকা লিটার। হিন্দুরা তাদের একটা কুসংস্কার যে গোমূত্র পান করলে সেটা তারা ভালো হয়ে যাবে করোনা থেকে, সেই প্রসঙ্গে একটা বক্তব্য আমার ছিল। কিন্তু সকল হিন্দুরা গোমূত্র খায় এ কথাটি আমি কোথায় বলেছি? এখন সে আমার একটা বক্তব্য কাটছাট করে কাইন মাস্টার দিয়ে দেখাবে, তা তো চলবে না। আমার কাছে আর্কাইভে সবগুলো ভিডিও আছে আমার, সে চ্যালেঞ্জে আসুক, আমি চ্যালেঞ্জে যাব। তারপরে সে একজন দার্শনিকের নাম বলেছে, বার্ট্রান্ড রাসেল, তার কথা বলেছে। বার্ট্রান্ড রাসেল কোথায় বলেছে বক্তব্যটা, সে বইটা সে দেখাক। সে এবং তুরিন আফরোজের বক্তব্যে কোনো রেফারেন্স নাই, কোনো পৃষ্ঠা নাম্বার নাই, কথিত এক শ্বেতপত্র থেকে তারা বক্তব্য দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত আক্রোশটা কেন করতে যাচ্ছি? 116 জন আলেমকে তাদের ইমেজকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা তদন্তের আগে প্রকাশ করেছে নামগুলো, এটা একটা সবচেয়ে বড় অপরাধ করেছে তারা। এতগুলো আলেমের চরিত্র হননে তারা দ্বিধাবোধ করলো না। সেই গণ কমিশনের মধ্যে যারা আছে তাদের অনেকেরই চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। তাদের প্রধান যে ব্যক্তিটি গত বছর ডিবেটে সে আমার কাছে হেরেছিল, আপনারা জানেন, সে লোকটি 1971 সালে পাকিস্তানিদের মুরগি সাপ্লাই করত, যেটা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন। এখন একদিকে সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আরেকদিকে মুক্তিযোদ্ধার হত্যাকারী পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করত। এই হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ব্যক্তির চরিত্র। সেই লোকের মদদে পৃষ্ঠপোষকতায় তারপর বিচারপতি শামসুদ্দিন 71 টিভিতে 2 দিন আগে আপনি ক্লিপস বের করে দেখেন, সে বলেছে আল এহসান গ্রুপের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী জড়িত, তাকে গ্রেফতার করা হয় নাই কেন? কত বড় মিথ্যাবাদী সে! গোটা গণি কমিশনটাই মিথ্যাবাদীরা করেছে। এবং আমাদের জনাব মিজানুর রহমান সাহেব যে বলেছেন, ওই গণ কমিশনের মধ্যে একজন মিজানুল ইসলাম সাহেব বলেছেন একজন মৌলবীর নাম দেওয়া আছে, সে জীবনও মাদ্রাসার বারান্দায় যায়নি, বরং তার ব্যাপারে সমকামিতার অভিযোগের কথা আমাদের কাছে আছে, বিভিন্ন রেকর্ড ও ভিডিও আমরা দেখাতে পারবো। এইরকম লম্পট যারা, চরিত্রহীন যারা, যাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আলেম ওলামার চরিত্র হনন, তারাই এই গণকমিশন করে টার্গেট করেছে ওলামায়ে কেরামকে। এখন সেই শ্বেতপত্রে ভিন্ন ভিন্ন কি বিষয় আছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আর সেটা পুরাটা পড়ার মতো সময় আমার নেই। কিন্তু যতটুকু এখানে আমাদের প্রয়োজন ছিল সে কথাগুলো আমরা ব্যাখ্যা দিয়েছি, যে দুর্নীতির সাথে কোনো আলেমের সম্পর্ক নেই, যদি থেকেও থাকে সেটা কোনো অনুপস্থিত কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা না বলার এটা আমাকে এভিডেন্স দিতেই হবে, কারণ তারা এখানে অনুপস্থিত আলেমদেরকে নিয়ে অনেক মন্তব্য করেছে। মামুনুল হক কি বলেছে সেটা তারা তুলে আনার চেষ্টা করেছে, ওই গুনবি কি বলেছে সেটা তুলে এনেছে। আচ্ছা, এখানে অনেকগুলো বক্তব্য এসছে, বিশেষ করে আমি আসলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে বক্তব্যগুলো আছে, তিনি যে মিথ্যাচার করেছেন, তিনি যে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন, সেটার জবাব আমি মূলত দেব। আর 2-1টা হয়তো আমার লার্নেড মিজানুল সাহেবের বক্তব্যের উত্তর দিব। প্রথম কথা হচ্ছে যে উনি বলেছেন উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কারণে পাকিস্তানি বাহিনী আসতে পারেনি। এটা খুবই ওয়েলকামিং এবং এটা খুবই চমৎকার ব্যাপার যদি তার বাবা এবং দাদারা যুদ্ধ করে থাকেন। কিন্তু এখানেও তিনি স্পষ্ট করতে পারেননি তার বাবা এবং দাদা কোথায় যুদ্ধ করেছেন, কাদের আন্ডারে যুদ্ধ করেছেন, এবং পাকিস্তানি আর্মি তাদের কারণে কেন ওই এলাকাতে আসলে অ্যাটাক করেনি। কারণ পাকিস্তানি আর্মি সেই সময় প্রচুর আলেমদেরকে হত্যা করেছে, অনেক ধর্ম পালন করতো তাদেরকে হত্যা করেছে, শুধু তার বাবা এবং দাদার ভয়ে কেন যেতে পারেনি, এটা একটু আমাদের প্রশ্ন। কারণ আমরা জানি সে সময় শান্তি কমিটির যারা ছিল তাদের পরিচিতি অনেকের কারণে পাকিস্তানি বাহিনী, যেহেতু শান্তি কমিটিরা দালালি করতো, সেই সময় পাকিস্তানি বাহিনীদের সাথে তাদের একটা যোগ সহযোগ ছিল, অনেক সময় ওই শান্তি কমিটির অনেকের এলাকাতে ঢুকিনি। আমি কিন্তু বলছি না উনার দাদা হুজুর বা বাবা হুজুরের কেউ এটা ছিল কিনা, কিন্তু এটা উনি স্পষ্ট করেননি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি বলেছেন আমি নাকি ড্যানিয়েল কফম্যানের নাম শুনিনি, এটা বলেছি না, আমি এই ধরনের কোনো কথা বলিনি। আমি বলেছি
উনি ড্যানিয়েল কফম্যানের একটা উদ্ধৃতি দিয়েছেন। ড্যানিয়েল কফম্যান ঠিক কোথা থেকে এই কথাটা বলেছেন, কোন গ্রন্থে বলেছেন, কোন প্রবন্ধে বলেছেন, কিংবা কোন বক্তব্যে বলেছেন, সেটা তিনি ক্লিয়ার করেননি। যখন তিনি আমাকে এটা ব্যাখ্যা দিতে গেলেন, সে ব্যাখ্যা দিতে গেলেও তিনি শিবের গীত গাইলেন। কি করলেন, তিনি ড্যানিয়েল কফম্যান কোথায় চাকরি করতেন, কি করতেন, ডিটেইল একটা বর্ণনা দিলেন। কিন্তু তার এই বক্তব্য কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, কোন সমালোচনা, কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ বলছি এখন বলছি পর্যন্ত এখনই বলছি না, না, হুজুর 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 আসছি আপনার কাছে। হুজুর আপনি আপনি আপনার এখনই কোনো বলছি। প্রয়োজনে না না একটু পরে না। একদম বই দেখায় দিব তাকে নির্জুম জি মজুমদার জি ঠিক আছে হুজুর। সে জানে না 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 ঠিক আছে হুজুর 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 আমি আপনার কাছে আসছি। হুজুর হুজুর আপনার কাছে আসছি আরে আমি। সাইফুর সে না, না, তো না, না, সে হুজুর, তো না, 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 সে আমাকে আমি- সে না, যে না, না। বক্তব্য দিয়েছে একটা রেফারেন্স দেয়নি, সে মিথ্যাবাদী। না, ঠিক আছে আমি ঠিক আছে। জানি না সে না, না, হুজুর, ব্যারিস্টার ঠিক আছে প্লিজ ব্যারিস্টারের ভাষা এরকম হয় না। না, না, হুজুর, না, সে হুজুর, খুবই হুজুর, বাচাল এবং মূর্খ। আপনার সময় আমি আসবো হুজুর, আমি আপনার কাছে আমি আসবো। এতগুলো ডকুমেন্টস দিয়েছি, No. এতগুলো ডকুমেন্টস, সে একটা ডকুমেন্টস দিতে না, পারেনি। না, সে আপনি মিথ্যাবাদী। আসুন। না, হুজুর, সে হুজুর, খুবই হুজুর, বাচাল প্রকৃতির একটা লোক। হুজুর, বিয়াদব হুজুর, সে। ঠিক আছে আমি আসছি আপনার কাছে হুজুর। Stupid সে। No, no, ব্যারিস্টারই হতে পারে না, সে জানোয়ার সে। না প্লিজ প্লিজ না না। এতগুলো ডকুমেন্ট সে মানে না, সে না, কিসের হুজুর, ব্যারিস্টার? No, সে no, কোন হুজুর, না, আদালতে আপনি- না, কোন না, না, আদালতে না, সে না, সে আমি তো এটা- না। মুহুরি হওয়ার যোগ্যতা রাখে না। প্লিজ প্লিজ তাকে এত ডকুমেন্টস দিলাম আমি, তারপরে ঠিক সে আছে, আপনি ঘুরে শুনে ফিরে বলবেন, মুক্তিযুদ্ধে হুজুর। চলে হুজুর, যাচ্ছে। আপনার শুনবো। সে আমার দাদা বাবা আল্লাহ অলিকে নিয়ে মন্তব্য করতে ছাড়ে না, সে তো মানুষের কাতারই নেই। তাকে থামান আপনি, তাকে না, 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 থামান ঠিক আছে, আপনি। না, হুজুর, তাকে হুজুর, তো আপনার কাছে আসছি, বাংলাদেশের না, না, মানুষ আপনার কাছে আসছি। গুলিস্তান পেলে ল্যাংটা করে দিবে, তার মতো ব্যারিস্টারকে তো Please, ল্যাংটা please, করে দিবে বাংলাদেশ। না 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 সে হুজুর, বারবার না। সে কি পড়াশোনা করেছে আমার সাথে হুজুর, বসতে please, আমি কিন্তু ওনার সময় ওনার সময় বাড়ছে। যোগ্যতা হয় না। হুজুর, আপনি যতবার বলবেন তুমি 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 না না না, তুমি হুজুর, না না, আপনি প্লিজ না শিবের গীত গাই আমি না, তোমরা গাও। না আপনি policy সে লঙ্ঘন কেন করছেন। বলেছে আমি শিবের গীত গাই? না, না, তারা ঠিক আছে, হিন্দুদের আপনি দালালি করে, করবেন। তারা রামদাস, সে তার তারা কথা শিবের বলতে গীত গাইতে পারে, আপনি আমি বলতে- শিবের গীত গাই না। তারা হিন্দুদের দালাল, ইসকনের দালাল, তাদের হাতে ইসকনের ফিতা আছে, আপনি দেখুন তাদের হাতে ইসকনের ফিতা আছে। সে কেন বলেছে শিবের গীতের কথা? তাকে বক্তব্য এক্সপান্স করতে হবে। নিজুম, তোমার বক্তব্য এক্সপান্স করো, তুমি শিবের গীত এই শব্দ উঠাও, বেয়াদব, এই শব্দ উঠাও, তুমি বেয়াদব, উঠাও তোমার শব্দ। শিবের গীত এই শব্দ হুজুর, ঠিক এক্সপান্স আছে, ঠিক আছে, আপনার সময় বলবেন আপনি শিবের কথা গীত বলে আমি আপনাকে বলতে এক্সপান্স দিব। করতে হবে তাকে, হ্যাঁ। তাকে শিবের গীত এক্সপান্স করতে হবে। আমার কথা শিবের বুঝতে গীত থাকেন। তারা গায়, তারা হিন্দুবাদীরা শিবের গীত না গায়। ঠিক আছে আচ্ছা ব্যারিস্টার নিজম let me come to you please বেয়াদব। ব্যারিস্টার নিজম আরে ভাই আমি আপনার কথা শুনেন না, আমি আপনার কাছে আছি। আপনার সময় 13তে শেষ হবার কথা, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো প্লিজ। উনি কোনো কথা বলতে পারবে না, ওনার না না হ্যাঁ না, ঠিক আছে উনি কোনো কথা বলবেন না, বাট ওনাকে আমি অবশ্যই সময় দিতে। সেও অসংলগ্ন কোনো কথা বলতে পারবে ঠিক না। আছে, না ঠিক আছে, শিবের উনি গীত আপনার শব্দ সময় সে বলবেন। নিতে পারবে না, সে শিবের গীত না, শব্দ এখানে নিতে মিউট- পারবে না। না, না, এটা আমাকে আমি বলতে দেন না, আমি আমাকে অসংখ্য বলতে দেন না। রেফারেন্স না, দিয়েছি, নিজম মজুমদার- আমি ডকুমেন্টস দিয়েছি, আমি দলিল দিয়েছি, আমি প্রমাণ দিয়েছি, কিন্তু সে শিবের গীত বলেছে। না ঠিক আছে আমি আপনার কাছে আছি তো, সে নিজম কথা যেন মজুমদার, লাইনে আপনার বলে। সময়কে আমি বাড়াই দিচ্ছি। কথা লাইনে বলতে হবে তাকে। উনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন ওকে না। ঠিক আছে এখন বলুন হুজুর, আপনার কাছে সবিনয় আমি অনুরোধ করছি প্লিজ সে যেন শিবের গীত এই ধরনের শব্দ না উচ্চারণ আমি করে। আপনার কাছে আসছি হুজুর, আমি কামিং টু ইউ প্লিজ। আর সবাই একটু স্টপ প্লিজ। হ্যাঁ বলুন। তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে যে সাগর ওনার এইভাবে যদি আমরা আচরণ করি তাহলে কি আমাদেরকে time না না দিতে না না প্লিজ, আমি কাউকে অ্যালাউ করবো প্লিজ। স্টপ না প্লিজ, কিপ সাইলেন্স ব্যারিস্টার তিরুন আফরোজ আমাকে লেট মি হ্যান্ডেল। না না আমাকে প্লিজ, কি বড় ভাব নিয়ে হ্যাঁ না 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 আমাকে বলতে দিন, আমাকে হ্যান্ডেল করতে দিন। লেট মি হ্যান্ডেল দাও শো প্লিজ। ওকে No, if you are handling this is প্লিজ না, আমি নট অ্যালাউইং হিম অলসো প্লিজ। বলতে দিন নিজম মজুমদারকে প্লিজ। somebody is ওকে প্লিজ বুঝলাম ব্যারিস্টার তিরুন আফরোজ প্লিজ, আই এম কামিং টু প্লিজ। নিজম মজুমদার সাগর ভাই, আমার একটা ফ্লো ছিল বলার, উনি আমার ফ্লোটা নষ্ট করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে উনার আচরণটাই প্রমাণিত হয়। এই যে আমরা জঙ্গি বলি, এই যে বলি সন্ত্রাসী, আচরণটা লক্ষ্য করে দেখেন। যুক্তিতে না পারলে মারতে আসে, রীতিমতো তুই বলে আক্রমণ করেছে। চিন্তা করে দেখেন যে এদের হাতে যদি, এবং ইসকনের দালাল ব্যারিস্টার তুরুন আফরোজ, প্লিজ। আপনি কানাডাতে থাকেন, এটা একটা রেসিয়াল না অ্যাটাক না কিনা? এইখানটাতে প্লিজ না ব্যারিস্টার তুরুন আফরোজ দুজন কথা বলে, যে কোনো একজন সিদ্ধান্ত নেন না, যে কোনো একজন সিদ্ধান্ত তাকে নেন। নতুন কথা বলতে বলেন, সাগর তাকে বলেন তার প্রসঙ্গে যেতে। প্লিজ হুজুর। তাকে আমার জবাব দিতে বলেন, আমি তাকে
আচ্ছা 6টা আমি প্রশ্ন আপনার কাছে করেছি, আসছি। তাদেরকে উত্তর দিতে বলেন। Please, উত্তর চাই আমি। হুজুর প্লিজ আমি আমি পয়েন্টে আসছি কথা হুজুর বলতে আপনার বলি। কাছে আপনার আমি তাকে পয়েন্টে কথা, তাকে আমার ব্যক্তিগত প্রশ্ন, সে তারা এটাই আপনার তাদের ঠিক আছে চালাকি। হুজুর না ঠিক আছে তারা না, মানুষকে, আপনি তারা বলতে তাদের ওনাকে বলতে হাতে- দেন ওনাকে বলতে আমরা দেন যারা আমরা সাইফুর, তা সে কথা বলতে পারবে পয়েন্টে, আমাকে নিয়ে নয়। আপনাদের he will come to the আমাকে point নিয়ে let নয়। him speak let him speak আমাকে let নিয়ে him নয়। speak let him speak please আম- হুজুর আম- ঠিক আছে আমাকে নিয়ে সে বলবে না, সে পয়েন্টে কথা বলুক। সাগর ভাই আপনি উনাকে কিন্তু Please. মিউট না করলে আমি কথা বলতে পারবো না। উনি নিজের থেকেই উনার আপনি আমাকে প্লিজ আপনি কেউ আমাকে ডিটেক্ট করবেন না আমি 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 আমাকে লেট মি হ্যান্ডেল আমি কাকে মিউট উনার আব্বা হুজুর এবং করবো, দাদা please, হুজুরের please. প্রসঙ্গ উনি তুলেছেন। উনি নিয়ে এসেছেন বলুন বলুন আপনি আপনার কথা বলুন আপনার মতো করবো উনি উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কথা উনি এনেছেন, আমরা কেউ আনিনি, এটা পার্সোনাল অ্যাটাকও না। আমি জাস্ট প্রশ্ন করেছি যে পাকিস্তানি আর্মিরা তো নির্বিবাদে সব অনেক মানে সবাইকে তারা সামনে পেয়ে হত্যা করেছে। তার বাবা এবং দাদা হুজুর এবং আব্বা হুজুর কি এমন ব্যক্তি ছিলেন যাদের ভয়ে পাকিস্তানি আর্মি এলাকায় ঢুকেননি? এইটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন, এইটা আমি বলেছি। আর বলেছি যদি তারা সত্যিকারের কোটেড আনকোটেড সত্যিকারের যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে আমার সমস্ত স্যালিউট, কোনো সমস্যা নেই। কিন্তু দেখার বিষয় যে পাকিস্তানি হানাদাররা সবাইকে মেরেছে, তার দাদা হুজুর এবং চাচা হুজুরকে কেন মারেনি? ওইখানে শান্তি কমিটির লোকজনদেরকে একমাত্র এরকম তারা মেনে চলতো, এটা দেখার বিষয়। মুসলিম লীগ আছে, নিজামী পার্টি আছে তাদেরকে, পিডিবি তাদেরকে, জামাত ইসলামী তাদেরকে। আচ্ছা, এরপরে উনি যখন বলেছেন ড্যানিয়েল কফম্যানকে, আমি ড্যানিয়েল কফম্যানকে চিনি না চিনি এই ধরনের কোনো কথাই বলিনি। উনি আসলে উনি একজন প্যাথোলজিক্যাল মিথ্যা বললে যেটা হয় ক্রমাগত ভাবে বলতেই থাকে, তার আসলে খেয়াল থাকে না তিনি আগে কি বলেছেন পরে কি বলেছেন। তিনি কিন্তু এখনো বলতে পারেননি। এই এখন আমি যখন ধরেছি তখন বলে আমি বইটা খুলে দেখিয়ে দিচ্ছি, তো বই আপনি আগে খুলে দেখিয়ে দিলেন না কেন? আমি আপনাকে ধরার পর আপনি পিএইচডি করার সময় আপনার পিএইচডি যখন ডিফেন্স আপনি চলবে, যখন আপনি আপনার সুপারভাইজারের সামনে এবং অন্যান্য জনের সামনে, তখন কি আপনি বলবেন যে সরি আমি বইটার নাম লিখতে ভুলে গেছি, এখন আমি বইটার সাথে করে নিয়ে এসেছি? হবে? আপনাকে তো ঘাড় ধরে বের করে দিবে এখান থেকে। তাহলে আপনি কিসের পিএইচডি করেছেন? আচ্ছা, তারপরে তার ভাষা কত নোংরা দেখেন। ঠিক আছে আপনি বলবেন হুজুর আমি কে ঠিক জঙ্গি আছে সন্ত্রাসী? সাইফুর সেই সন্ত্রাসী, সেটাই সেই বলতে পারেন জঙ্গি। সেটাও আপনি বলবেন আমি আপনার তাকে সময়। বলি নাই ঘাড় ধরে বের করে মানুষ দেখুক কার আচরণ কেমন আপনাদের সবার সেই আচরণ জঙ্গি। মানুষ সেই কিন্তু জঙ্গি। পিপল ডিসাইড সেই লেট পিপল সন্ত্রাসী। ডিসাইড লেট পিপল ডিসাইড প্লিজ হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে উনি বারবার বলছে আমি দেখিয়ে দিব আরেকটা প্রোগ্রামও। কেন রে ভাই, আপনার সাথে আমার আরেকটা টক শো, আরেকটা ব্যাপার। আপনি এই টক শোতে বলেছেন যে আপনার জানার ইমাম নাকি বলেছে যে দাড়ি টুপি সব উড়িয়ে দিবে, তারপরে ঘাতক দালাল নির্মূল কমিটি তারা নাকি কুকুরের উপরে টুপি পরিয়েছে। আপনি এই প্রোগ্রামে বলেছেন, আপনি এই প্রোগ্রামে প্রমাণ নিয়ে আসবেন। আপনি কেন অন্য প্রোগ্রামে যাচ্ছেন? তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি এখন পালাতে চাচ্ছেন, আপনি এখন চাচ্ছেন না। কোনোভাবে এখান থেকে আব্বাসি পালায় না, নাস্তিকরা পালায়। এই যে দেখেন, লক্ষ্য এটা করেন ঠিক আছে পালায়। প্লিজ বলুন বাট ব্যাক সে কিভাবে বলেছে পালাতে চাই? আক্রমণের তার ক্ষেত্রে কথা- আপনারা একটু যদি একটু কমিয়ে দেন তাকে সংযত করে, তখন আপনারা সামনাসামনি তাকে করতে সংযত পারেন করেন। কিন্তু আমি কমিয়ে দেন পালাবো, আপনারা আমি পরে সামনে দুটো পয়েন্টে থাকবো। কথা বলেন প্লিজ কিছুক্ষণ পর সেই পালাবে, কি? সেই পালাবে। ঠিক আছে। সে পালিয়ে আছে, সে গাড়িতে বসে আছে, সে ঘরেও নাই, ঘর থেকে পালিয়েছে সে। না ঠিক আছে না প্রয়োজন হলে সে আরেক জায়গায় দৌড় দিবে। প্লিজ হুজুর হুজুর আসছে আপনি দেখেন সাইফুর সে গাড়িতে বসে আছে। না, ঠিক আছে, আমি তো আমার হুজুর, বাড়িতে আছি, সে পালানোর যেখানে কিছু নাই। বসতে পারে। সে পালানোর জন্য গাড়িতেই বসে আছে। না ঠিক আছে প্লিজ একটু টু দা পয়েন্ট কথা তাকে বলেন, সংযত হয়ে কথা উনি বলতে। আপনাকে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন করেছে সেগুলো যদি উত্তর দেন Right. খুব ভালো হয় মানুষের জন্য উপকার হবে। আমি আসলে আবার আপনার সময় আর 7 মিনিট আর আপনার সময় আর আছে 7 মিনিট 6 মিনিট আছে মানে উনি তো আমাকে কোনো কথাই বলতে দেয়নি। না না প্লিজ বলুন আমি হিসাব রাখছি তো আমি হিসাব রাখছি সাগর ভাই আরে ভাই আমি 2 মিনিট ওখান থেকে বাদ দিয়েছি আপনি বলেন 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 এভাবে তো হবে না। উনি আমার ফ্লো নষ্ট করে দিয়ে প্রত্যেকটা কথাতে উনি আমাকে আচ্ছা ঠিক আছে বলুন আপনি আপনার মতো করে বলুন বলুন আমার 7 মিনিট ওকে ওকে বলুন আমি আপনাকে বলি, আমার বাচ্চাদের আজকে উইকেন্ড শনিবার, বাচ্চাদেরকে নিয়ে আমি সি বিচে এসেছি, ওরা একা একা বসে আছে, ওদেরকে রেখে আমি গাড়ির ভেতরে কথা বলছি। এর থেকে বড় ডেডিকেশন আর কি হতে পারে? আপনি বলেন বাচ্চারা ওইখানে কিছুক্ষণ পর আমার বাচ্চারা আসছে, আমার ওয়াইফ আসছে, আমি তাদেরকে রেখে গাড়ির মধ্যে কথা বলছি। উনি বলছে আমি পালিয়ে আছি। মানে উনি আসলে পুরোপুরি পাগল হয়ে গেছে যুক্তিতে না পেরে। উনি আসলে একটা হিরো সেজেছিল, তো আজকে ওনার খোলস ভেঙে যুক্তিতে দিয়েছে, এই কারণে যুক্তিতে কে পারে কে পারে না জনগণ দেখতেছে এটা। এরপরে হচ্ছে এই যে যে না না বেশি তো না জনগণ comments করছে। তাকে বলেন ঠিক আছে সাইফুল। আচ্ছা প্লিজ নিজুম বন্ধুদেরকে বলতে দেন না নিজুমকে বলেন তার কাঠের চশমা খুলে তাকে কমেন্টস করতে বলেন। আচ্ছা আচ্ছা তার কাঠের চশমা হুজুর খুলে ডক্টর তাকে এনাদুল্লাহ আব্বাসী করতে বলেন। আপনার কাছে আমি Comments করতে বলেন। প্লিজ আবার আসবো আমি 10 মিনিট পর সবার কাছে আসবো জি তার আব্বা দাদারাও পালায় আমার নিজুম থেকে। নিজুম সে তো বলতে বাচ্চা থাকুন মানুষ। প্লিজ ওয়াই ইউ বাচ্চা মানুষ। রেসপন্স আনমিউট কেন করছেন?
করছেন না। তার আব্বা দাদারাও পালায়। আমি আমার এখানে কাউকে মিউট করার পলিসি নেই। ব্যারিস্টার উত্তরুল আফরোজ প্লিজ না 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 না, এর আগে আমাকে করেছেন, আপনি ওনাকে কেন মিউট না করেন? না 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 আমি কারো কোনো এই যে তুই ব্যারিস্টার তুই আচ্ছা নিজুম মজুমদার আমার সাথে কি ফাইট প্রতি কথা উত্তর দিবেন সাগর ভাই। ফলো করছেন আপনি আমি না করছি আপনি বলুন ওনাকে না না ওনাকে আপনি ওয়ার্নিং করছেন না তো। আমি ওনাকে 100 বার আচ্ছা আপনি দেখছেন না আমি ওয়ার্নিং করছি না আশ্চর্য ব্যাপার আমি ওনাকে 100 বার ওয়ার্নিং দিয়েছি আপনাকেও দিয়েছি ওনাকে আপনি আমাকে কেন দিবেন? আমি কি করেছি? আমি আচ্ছা আপনাকে বলছি আপনি কথা বলুন 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 না না ওনাকে আপনি মিউট করেন। উনি তো হ্যাঁ আচ্ছা তো আপনি তো সময় নিয়ে নিচ্ছেন আমি কিন্তু আর আপনার সময় বাড়াবো না প্লিজ না আমি তো তাহলে আমি কথাই বলবো না। বলুন, আমি কোনো কথাই আপনি বলবো বলুন না, আমি- বলুন না। আমি পুরো কথা শেষ করব, আমার কোনো টাইম নেই। ওকে, ঠিক আছে। প্রত্যেকটা তো আমার ফ্লো নষ্ট করে দিয়ে উনি এখন পর্যন্ত যতবারই তিনটা কথা বলেছে যে কুকুরের মাথাতে টুপি পরানো, তারপরে হচ্ছে জানার ইমাম নাকি টুপি দাড়িকে আপনার উড়িয়ে দিবে বলেছে, এগুলার কোনো রেফারেন্স আনতে পারেনি। বললো কি আরেকটা প্রোগ্রাম করেন। কেন রে ভাই আরেকটা প্রোগ্রাম কেন করবো? আপনি এই প্রোগ্রামে বলেছেন, এই প্রোগ্রামে আজকে বাপের বেটা হলে উত্তর দিয়ে যাবেন, সেটা হচ্ছে কথা। এরপরে কথা হচ্ছে যে উনি বলছেন আমি নাকি বার্নার্ড রাসেল বলেছি। উনি মানে কানেও কম শোনেন। আমি বলেছি বার্ট্রান্ড রাসেল, আমি হচ্ছে বার্ট্রান্ড রাসেল বলেছি। এবং আমি এটাও বলতে চাই এইচ এ ডিওয়েডের আপনার মার্চ 1967 এখানে একটা এইচ এ ডিওয়েডের ওয়ার্ল্ড আপনার লর্ড রাসেলস কে নিয়ে একটা বই বের করেছেন তিনি, একটা বড় জার্নাল। সেখানে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন ভিয়েতনাম ওয়ার নিয়ে তিনি কিভাবে প্রতিবাদ করে একটি কমিশন গঠন করেছেন যেটার কোনো জাতীয় ভিত্তি ছিল না। উনি উনার সহযোগী নিয়ে তিনি একটা কমিশন গঠন করেছে। আমি তখন সেই প্রসঙ্গটা টেনেছি। আমি কিন্তু রেফারেন্স ঠিকই দিয়েছি। উনি কানে কম শুনেছেন, এই জন্য বলেছেন যে আমি নাকি বার্নার্ড রাসেল বলছি, আমি বার্ট্রান্ড রাসেল বলছি। কেমন? আচ্ছা, এরপরে তো উনি আমাকে রেসিয়াল অ্যাটাক করেছে। উনি আসলে উনাকে নিয়ে কি বলবো, উনি কিভাবে অ্যাটাক করেছেন। এখানে তো অ্যাডভোকেট মিজানুলও কথা বলে গেছেন, উনার সাথেও তো আমার পলিটিক্যাল আইডিওলজির মিল নাই। কই এইভাবে তো আক্রমণ তুমি করেননি। আজ পর্যন্ত কত প্রোগ্রাম করেছি তার সাথে আমি, কই কোনোদিন তেমন হয়নি। এইভাবে আক্রমণ করলে কিভাবে কথা বলবো? উনি দেখেন এখানে বলছে যে সরকারি আলেম যারা আছে এরা নাকি হালুয়া রুটি ভাগ পেয়েছে, এর আগের বক্তব্যে বললেন। আমার কথা হচ্ছে যে এই যে উনি বলেছেন প্রমাণ দেখাতে পারেননি, খালি মুখস্থ বুলির মতো। উনি দেখাতে পারবেন যে কোন আলেম হালুয়া রুটির ভাগ পেয়েছেন? হালুয়া রুটির ভাগ যে পায় উনি জানলেন কিভাবে? ওনার কাছে প্রমাণটা কি? উনি নিজের ক্ষেত্রে যেই স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করতে চায়, মানে উনার ক্ষেত্রে তদন্ত করেছে, তদন্তটা এমনে হতে হবে, অমনে হতে হবে। আর 1 মিনিট আছে আপনার। জি সাগর ভাই কোনোভাবেই আমার জি আমি নো ওয়ে আমি ওয়ার্নিং দিচ্ছি এখন বলুন উনি আমাকে যে আমি বাধা বাদ দিয়েছি হিসাব করে বলছি। জি না এভাবে তো হয় না। আমি আচ্ছা আপনি আর 3 মিনিট বলুন। ওকে 3 মিনিট। উনি যেটা করেছেন, উনি হালুয়া রুটির কথা বলেছেন, উনি বলেছেন বাংলাদেশটা খ্রিস্টান। উনি তো ব্যর্থ একজন মানুষ, একজন লুজার। কারণ হচ্ছে ওনার বক্তব্য কেউ শুনে না, তাই মিশনারিরা খ্রিস্টান বানিয়ে ফেলতে পেরেছে। ওনার যদি এত তাকত থাকে, এত যদি ওনাদের ওয়াজের শক্তিশালী থাকে, তাহলে উনি মুসলমান করে ফেলুক না। তাহলে খ্রিস্টান মিশনারিরা আপনার খ্রিস্টান বানিয়ে ফেলছে আর উনার ওয়াজ শুনছে না। এই যে উনার ব্যর্থতা, এই ব্যর্থতার যে ক্রোধ, এটা চারদিকে কিভাবে চাপিয়ে দিতে হয় দেখেন। উনি উন্মুক্ত হয়ে গেছেন, কারণ উনার আসলে এই রাগ ছাড়া, এই চাপাতি, তারপরে হচ্ছে মেরে ফেলবে, কেটে ফেলবে, একজনকে তুমি বলে সম্বোধন, তুই বলে সম্বোধন, এগুলো ছাড়া এদের আর কি আছে? অথচ এরা আবার নিজেদের আগে, ঠিক আছে হুজুর আপনি বলবেন, আপনার সময় বলবেন, এনারা আবার নিজেদেরকে জবাব দিবেন। এনারা আবার নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে। এটা সেইম। এটা একটা উদাহরণও দিতে পারেনি, একটা কথারও জবাব দিতে পারেনি। এবং এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, বারবার বলছে সিআইএর এজেন্ট। কে সিআইএর এজেন্ট? মোসাদের এজেন্ট। কে মোসাদের এজেন্ট? আপনার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি, সম্মানিত বিচারপতি। উনি সিআইএর এজেন্ট? যদি আনেবানেও বলা হয়, নাম উল্লেখ করেননি তিনি, ট্রু। তিনি বলেছেন এরা হচ্ছে সিআইএর এজেন্ট, মোসাদের এজেন্ট। তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ, স্বনামধন্য, যিনি নিজের নামেই পরিচিত এই বাংলাদেশে, এক নামে সবাই চেনে, তিনি সিআই বা মোসাদের এজেন্ট? তিনি আলেম বিদ্বেষী? আমরা মুসলিম ফ্যামিলি থেকে আসিনি। আমার দাদা মৌলভী আলী আহমেদ মজুমদার, তার শত শত আমার চাচা ইসলামিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার আব্দুল্লাহ আল মারুফ। আমরা হচ্ছি তাহলে ইসকনের মেম্বার। আমরা মানে ধর্মটা কি উনার নিজের কুক্ষিগত করা? আমার চাচাকে কে না চিনবে? আমার সম্পর্কে চাচা আব্দুল্লাহ আল মারুফ কেন? আমার দাদা মৌলভী আলী আহমেদ মজুমদার, এক নামে রামগঞ্জ। না ঠিক আছে, আপনি শেষ, আপনার সময় শেষ। আমার না আমি আপনি পরে দেখবেন, আপনাকে সময় আমি 3 মিনিট বেশি দিই। উনি কথা বলা
বলার সময় আমি তাহলে এরকম কথা বলতে থাকবো? না, আপনি কথা বললে আমি ওনাকে সময় বাড়িয়ে দিব, আপনি দিয়েন, আপনি একই আচরণ করেন, একই আচরণ করবেন। আর যদিও করেছেন আমাকে, উনাকে ক্ষমা চাইতে বলেন যে উনি আমাকে না, উনি ঠিক আছে, ঠিক আছে, আমি একইভাবে করব। আই এম নট কনসিডারিং এনিওয়ান স্পেশালি। সো আমাকে একটু যদি বলেন একটা প্রশ্ন উভয় পক্ষের কাছে, একটা জায়গায় উভয় পক্ষ খুব চমৎকারভাবে বলেছেন, যেমন ব্যারিস্টার নিজুম মজুমদার বলেছেন যে কিছু আলেম আছে যারা আসলে খুব ভালো বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনলে মাথা নত হয়ে যায়। 2-3 আলেমের নাম বলবেন, কাদের কথা শুনলে আপনাদের? আব্দুল্লাহ জাহাঙ্গীর তো মারাই গেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর যিনি মারা গেলেন, আমি তাকে খুব পছন্দ করতাম। বর্তমানে কে আছে জীবিত এরকম 2-1 নাম বলবেন। এবং আমি যে খুব একটা ফলো করি সেটা বলা, আপনি তো বলছেন ফলো করেন, 2-1 নাম বলবেন, নাম্বার 1, নাম্বার 2। মূলত এখানে আমাদের নিজুম মজুমদার সাহেবের কিছু কথার উত্তর শুরুতেই দিতে হচ্ছে। পালানো তো আমার ক্ষেত্রে তার সাজে না বলাটা, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সাদকায় আজ পর্যন্ত অবিশ্বাসী সংশয়বাদী যারাই এসেছে তারাই পালিয়েছে, আমি পালাইনি। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এভার কেয়ারে হসপিটালে, আমি সেটাকে ক্যান্সেল করেছি শুধু আপনারই লাইভ ডিবেটে আসার জন্য। আর উনি কিন্তু একটু আগে বলেছেন না 2 ঘন্টা হয়ে গেছে, যেতে হবে, সমুদ্র পাড়ে যাবেন উনি, এরকম কথা অলরেডি আমার ফ্যামিলির সাথে আছি। আচ্ছা প্লিজ নিজুম মজুমদার প্লিজ আমার ফ্যামিলি কি না ঠিক আছে, সাথে আনসার করার দরকার নেই। আপনারা যদি কথা বলেন তাহলে ওনাকে আবার সময় বাড়িয়ে দিতে হবে। আর এই সময় শেষ করুন। আরো 2 ঘন্টা ডিবেট চললো, আমি যেতে চাইবো না, কারণ এটা আমি আমার উম্মাহের পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করে থাকি। দ্বিতীয় কথাটি নিজুম মজুমদার যেটা বলেছেন যে আমরা উগ্রতা দেখাই, কিন্তু আমি একবারও বলি নাই ওনাকে বা ব্যারিস্টার তুরিন আফরোজকে কেউ ঘাট ধরে বের করে দিবে, কেউ আঘাত করবে, এটা বলিনি। উনি বলেছেন আমার ব্যাপারে ঘাট ধরে বের করে দিবে, এটা সন্ত্রাসী কাজ। কিন্তু একটু কথায় এক্সট্রিমে চলে আসা, একটু গরম কথা, এটা সন্ত্রাসী নয়। আর কোন লেকচারার যখন লেকচার দেন তিনি নরমও কথা বলেন, গরমও কথা বলেন, সেটার সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। উত্তেজনাটা সৃষ্টি করেছেন আমাদের নিজুম মজুমদার মহোদয়। তিনি বলেছেন মিথ্যাবাদী, আমি মিথ্যা বলেছি। তিনি বলেছেন শিবের গীত এগুলো ব্রাহ্মবাদীরা গায়, তৌহিদবাদীগণ শিবের গীত গায় না। এবার আসুন, তিনি কিছু প্রশ্ন করেছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটির পোস্টার দেখতে চেয়েছেন। আমি এখানে পোস্টার কেন আনবো, এই কথাটি সারা দেশের মানুষ জানে। যখন বলেছি উনি চাক্ষুষ ডকুমেন্ট চান, আমি সেটা দিব, দেখাতে পারবো। আমি পত্রিকার কাটিং আমি দেখাতে পারবো জাহানার ইমাম কি বলেছিলেন এবং তাদের উত্তরসূরিরা এখন কি বলেন সেটা আমাদের মিজানুল ইসলাম সাহেব বলেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম মেনে নিব না, দাড়ি টুপি সব চেষে ফেলে দিব, এগুলো তারা বলছেন তাদের উত্তরসূরিরাই। নতুন প্রমাণের প্রয়োজন নেই, প্রমাণ চাইলে আমরা দিতে পারবো, আমাদের আর্কাইভে তা আছে। তিনি বলেছেন যে আমি যে ড্যানিয়েল কফম্যানের কথা বলেছি এটা হচ্ছে লিগ্যাল কারাপশন ড্যানিয়েল রাইটেন বাই ড্যানিয়েল কফম্যান অক্টোবর 2005, এই থিসিসে কথাগুলো তিনি বলেছেন। এখন আমি আমার দরবারশিপ থেকে দূরে প্রতিষ্ঠানে আছি, এখানে তো বই নিয়ে আসবো না, আমি সব নোট করে নিয়েছি, এগুলো প্রয়োজন হলে আমি তাকে সব দেখাতে পারবো যদি তিনি আবার বসেন। এবার আসুন, তিনি দাদা হুজুর আব্বা হুজুরের কথা প্রসঙ্গে বলেছেন যে পাক বাহিনীরা আমার দাদা হুজুর আব্বা হুজুরকে কিছু করেন নাই কেন, তারা কি পাক বাহিনীর পক্ষে ছিলেন? তো তার কাছে প্রশ্ন করি, তিনি তো জ্ঞানী মানুষ। আমাদের প্রাণপ্রিয় নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাস কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধে? আমি উত্তর দেব, করাচিতে ছিলেন। আমি সেটা উত্তর দেব। তিনি তো করাচিতে ছিলেন, তিনি পাকিস্তানে ছিলেন, তিনি করাচিতে ছিলেন, কিন্তু পাক বাহিনীর সাধ্য হয় নাই বঙ্গবন্ধুর গায়ে, বঙ্গবন্ধুর গায়ে, এটা তার দায়সারা কথা, গায়ে কথা। তো বঙ্গবন্ধুর গায়ে হাত দেবার সাহস করে নাই পাক বাহিনী। আমার দাদা হুজুর বাবা হুজুর তার বাপ দাদাও জনপুরীদের ভক্ত অনুসারী, তাকে জিজ্ঞেস করেন, সে বলেছে তার বাড়ি রামগঞ্জ। বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণও আমাদের বংশের মুরব্বী শাকারামতির জনপুরি রহমতুল্লাহকে শ্রদ্ধা করতেন। এবং এদেশের রাজনীতি, সমাজ সংস্কার, অর্থনীতি, ইসলামী ঘরানা সবকিছুতে আমাদের বংশের অবদান আছে। সেটা কিভাবে? বঙ্গবন্ধুর আধ্যাত্মিক রাজনৈতিক নেতা এ কে এম ফজলুল হক, তিনি ছিলেন হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহর মুরিদ, তিনি আমাদের বংশের একজন মুরব্বী। আমাদের বংশের মুরব্বী কারামতুল জনপুরি রহমতুল্লাহর 42 জন খলিফার একজন ওবায়দুল্লাহ ওবায়দি, তার নাতি ছিলেন হোসেন শেখ সরওয়ার্দী, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক শিক্ষক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি মাওলানা আব্দুর রব জনপুরীর অনুসারী, আমার দাদার ভাইয়ের ভক্ত ছিলেন। তো সকলে যেভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিক নেতা হিসেবে শ্রদ্ধা করতেন, আধ্যাত্মিক নেতা হিসেবে
আমার দাদা বাবা তাদেরকে সেভাবেই শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই পাক বাহিনীরা কিছু করার সাহস পায় না আমাদের এলাকায়। এটা জবাব আমি স্পষ্ট দিয়ে দিলাম। নিজুম মজুমদার বলেছেন খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমাদের ব্যর্থতা, না আমাদের ব্যর্থতা নয়। তিনি আমার ইউটিউবে লেকচার গুলো দেখবেন, মিশনারির বিরুদ্ধে আমাদের মিশন কি সেটা থেকে দেখতে বলবো। 2016 সালে আমি কুষ্টিয়া গিয়েছিলাম শান্তিডাঙ্গাতে, সেখানে 22টি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল। আমাদের দাওয়াতি মেহনতের কারণে 21টি পরিবারই ফিরে এসেছে, আবার ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আপনি নিজুম মজুমদারকে জিজ্ঞেস করুন যে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বাঙালিদের অঞ্চলে এক লোক আজান দেবার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মানে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিকে ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয়, কিন্তু তাদের এমপিতে তাদের ডিফেন্স দিতে যে ইসলামী প্রচারকরা খ্রিস্ট ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে সেই সুযোগ দেওয়া হয় না। সেটা ব্যর্থতা আমাদের নয়, সেটা সে কিভাবে বলবে? সরকার সেটা বলে নাই, সরকার সেটা বলে নাই কে করেছে। অতএব সে শান্তি বাহিনীকে একা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। অতএব খ্রিস্টান মিশনারিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে। তারপরও আপনাকে আরেকটি উদাহরণ দিচ্ছি, মৌলানা জুবায়ের সাহেব, নন পলিটিক্যাল ফিগার বাংলাদেশে, তাকে 1 বছর কারাগারে রাখা হয়েছে। তার প্রধান কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করা। ভারতে কলিম সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি কখনো রাজনীতির সাথে জড়িত হন না, তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার। অসংখ্য হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তাকে এখন কারাগারে রাখা হয়েছে। জাকির নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, তিনি তার কোন একটি বক্তব্যে সহিংসতা উস্কে দেননি, হিন্দুদের হত্যার কথা বলেননি, কিন্তু ধর্ম প্রচার ইসলাম প্রচারই বাধা দেওয়া হয় বিভিন্নভাবে, ভারতে হোক বাংলাদেশে হোক। কিন্তু প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এই টকশোটি দেখলেন, এই টকশোটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার এই শেয়ারটির মাধ্যমে আরও হাজার হাজার মানুষ দেখতে পারবে এবং হাজার হাজার মানুষ শিখতে পারবে আপনাকে ধারা। আপনি কমেন্ট করবেন, কারণ আপনার ধারণাটি এখানে তুলে ধরবেন। আপনি এই ভিডিওটি দেখে আপনার মস্তিষ্কে কতটা জ্ঞান অর্জন করলেন সেটি তুলে ধরবেন এবং আপনার বুঝ ব্যবস্থার ভিতরে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেটি শুধরে নিতে পারবেন এই কমেন্টের মাধ্যমে। কারণ আপনি যদি একটি ভুল ধারণার মধ্যে থাকেন, সেই ভুল ধারণা থেকে যদি আপনি কমেন্টটি করেন, তাহলে দেখা যায় আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু আপনার ওই ভুলটি শুধরে দেওয়ার জন্য আরেকটি কমেন্ট করবে এবং আপনি হয়তোবা শুধরে দিতেও পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যদি ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন আমাদেরকে। প্রিয় দর্শক, আজকে টকশোতে নিজুম মজুমদার এবং এনায়েতুল্লাহ আব্বাসী ওনারা কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো কার কথাগুলি সবথেকে বেশি যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এখানে কে যুক্তিতে হারছে এবং কে জিতছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি সুন্দর করতে হয় তাহলে আমাদেরকেই কাজ করতে হবে। এই কথাটি আমি সব ভিডিওতেই বলে থাকি। একজন ভালো মানুষকে নির্বাচনে জয়ী করতে হবে এবং একজন ভালো মানুষকে সাপোর্ট দিতে হবে, যাতে করে অসৎ যারা চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসে, যারা নিজেদের আখের ঘোষণার জন্য আসে, তারা যাতে করে তাদের এই মিশন কমপ্লিট না করতে পারে সেটি আমরা দেখতে হবে আমাদেরকে। আমরা যদি অসৎ মানুষের পিছন থেকে হাত সরিয়ে নিই তাহলে তারা দুর্বল হয়ে পড়বে, তারা কিন্তু আর এই কাজগুলি করতে পারবে না। আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথা। যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।